সবাইকে স্বাগতম আমার এই লেকচারে। এই লেকচারে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। ভেক্টর চ্যাপ্টারটি আমাদের পদার্থবিজ্ঞান এবং গণিতের অনেকগুলো চ্যাপ্টার বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভেক্টরের বেসিকগুলো যদি আমরা খুব ভালো মতো ক্লিয়ার করে যেতে পারি তাহলে সেই সামনের চ্যাপ্টারগুলো আমরা খুব সহজেই বুঝতে পারব। এই লেকচারে আমরা ভেক্টরের পরিচিতি সম্পর্কে জানবো, ভেক্টরের প্রকাশ কিভাবে আমরা করতে পারি তা দেখব, ভেক্টরের প্রকারভেদ দেখব, ভেক্টরকে আমরা কিভাবে স্থানান্তর করতে পারি সে সম্পর্কে জানবো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কিভাবে নির্ণয় করতে পারি তা দেখব, ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করব এবং সবশেষে আমরা সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। ওকে, তো ভেক্টর আমরা প্রবেশ করি। ভেক্টরে প্রবেশ করার শুরুতেই আমাদের যে টপিকটা সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে রাশি। রাশি কি? এই জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। এই রাশিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তারা হচ্ছে স্কেলার রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয় তারা হচ্ছে ভেক্টর রাশি। আমরা যদি স্কেলার রাশির एग्जांपल দেই, ধরো তুমি বললা যে তুমি 15 জুল কাজ করেছো। ওকে, 15 জুল কাজ করেছো এটা বলার সময় তুমি কিন্তু উল্লেখ করনি যে 15 জুল কাজ তুমি পূর্ব দিকে করেছো, উপরের দিকে করেছো বা নিচের দিকে করেছো। এরকম কোনো দিকের উল্লেখ কিন্তু তুমি করো নাই। অর্থাৎ কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, কারণ কাজকে মানের মাধ্যমে সম্পূর্ণভাবে প্রকাশ করা যায়। ওকে, এরপর ভেক্টর রাশি যদি আমরা একটা एग्जांपल দেই, ধরো তুমি বললা একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে যাচ্ছে। ওকে, তার মানে তুমি গাড়িটার বেগ যখন বর্ণনা করতেছিলা তুমি বেগের মানও বলেছো, বেগের দিকও বলেছো। অর্থাৎ বেগের মান এবং দিক দুটোর মাধ্যমে বেগকে তুমি সম্পূর্ণভাবে প্রকাশ করতে পেরেছো। তার মানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। ওকে, তো ভেক্টর পরিচিতির পর এবার আমরা আসবো ভেক্টরের প্রকাশে। একটা ভেক্টরকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, ধরো এটা হচ্ছে তোমার একটা ভেক্টর। এই ভেক্টরটার একটা দৈর্ঘ্য আছে এবং একটা দিক আছে। এই দৈর্ঘ্যটা হচ্ছে ভেক্টরটার মান এবং দিক হচ্ছে কোন দিকে? এখান থেকে এখানে। ওকে, তাহলে আমরা ধরলাম যে এই ভেক্টরটা বা এই ভেক্টর রাশিটা হচ্ছে আমাদের সরণ। ওকে, তাহলে এই সরণের একটা স্টার্টিং পয়েন্ট আছে যেটাকে আমরা বলি ভেক্টরের পাদবিন্দু, এবং একটা এন্ডিং পয়েন্ট আছে যেটাকে আমরা বলি ভেক্টরের শীর্ষবিন্দু। ওকে, এই পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বটাই হচ্ছে ভেক্টরটার মান। ধরো এই ক্ষেত্রে আমি বললাম যে ভেক্টরটার মান হচ্ছে a। ওকে, তাহলে এটা দ্বারা a ভেক্টরটাকে বোঝানো হয়েছে। তাহলে a হচ্ছে ভেক্টরটার মান এবং একটা দিক আমরা কিভাবে বুঝাবো? জাস্ট এর উপরে একটা তীর চিহ্ন দিয়ে। ওকে, তাহলে একটা ভেক্টরের মান রয়েছে, একটা ভেক্টরের দিক রয়েছে। তাহলে এই ভেক্টরটাকে আমরা a ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যেখানে a হচ্ছে ভেক্টরটার মান। ওকে, অথবা এই ভেক্টরটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটি বোল্ড লেটার দিয়ে। ওকে, যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে a ভেক্টরের মান কত হবে, সেটা আমাকে কিভাবে জিজ্ঞেস করা হবে? a ভেক্টরকে যদি আমরা একটি মডুলাস সাইনের ভিতরে রাখি, সেটা দ্বারা a ভেক্টরের মান জানতে চাওয়া হবে। তো আমরা এভাবেই একটি ভেক্টরকে এবং একটি ভেক্টরের মানকে প্রকাশ করতে পারি। তো ভেক্টরের প্রকাশ শেষ হয়ে যাওয়ার পরে এবার আমরা দেখব যে ভেক্টরের প্রকারভেদ। ওকে, তো ভেক্টরের প্রকারভেদে আমরা প্রথমেই যে প্রকারটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্বাধীন ভেক্টর। ওকে, তাহলে স্বাধীন ভেক্টর কি? আমরা দেখেছিলাম যে ভেক্টরের একটি পাদবিন্দু রয়েছে যেটাকে আমরা বলেছিলাম ভেক্টরের স্টার্টিং পয়েন্ট, এবং ভেক্টরের একটি শীর্ষবিন্দু রয়েছে যেটা হচ্ছে ভেক্টরের এন্ডিং পয়েন্ট। স্বাধীন ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোন ভেক্টরের পাদবিন্দু যদি সুনির্দিষ্টভাবে দেয়া না থাকে তখন সেই ভেক্টরকে আমরা বলি স্বাধীন ভেক্টর। ধরো আমি তোমাকে বললাম যে 5 মিটার পূর্ব দিকে। ওকে, 5 মিটার পূর্ব দিকে। আমি কিন্তু তোমাকে বলে দেইনি যে তুমি কোন জায়গা থেকে 5 মিটার পূর্ব দিকে যাবা। যেহেতু আমি সুনির্দিষ্ট করে তোমাকে কোনো স্টার্টিং পয়েন্ট দিয়ে দেইনি, তার মানে তুমি 5 মিটার পূর্ব দিকে যে যাচ্ছ এটা একটা ভেক্টর এবং এই ভেক্টরটা হচ্ছে স্বাধীন ভেক্টর। ওকে, স্বাধীন ভেক্টরের পরে আমরা আসি সীমাবদ্ধ ভেক্টরে। সীমাবদ্ধ ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু সুনির্দিষ্ট করে দেয়া থাকে সেই ভেক্টরকে আমরা বলি সীমাবদ্ধ ভেক্টর। ধরো আমি বললাম যে একটা বিন্দু ধরো দেয়া আছে p of 2 3। ওকে,
আমি বললাম যে মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত। তাহলে দেখো আমি কোথা থেকে বলেছি, মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব। তার মানে তোমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মূল বিন্দু এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে পি বিন্দু। ওকে, যেহেতু তোমার স্টার্টিং পয়েন্ট আমি সুনির্দিষ্ট করে বলে দিয়েছি, তার মানে এই ভেক্টরটা যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ওপি দ্বারা, এই ভেক্টরটা হচ্ছে একটা কি সীমাবদ্ধ ভেক্টর। ওকে, নেক্সট স্বাধীন ভেক্টর সীমাবদ্ধ ভেক্টরের পরে আমরা আসবো সদৃশ ভেক্টর। ওকে, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে এরকম, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে থাকে তখন তাদেরকে পরস্পরের সদৃশ ভেক্টর বলে। ওকে, তাহলে আমার কন্ডিশন কি, ভেক্টরগুলোকে সমজাতীয় হতে হবে। তো সমজাতীয় বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, যেমন একটি বেগ এবং একটি ত্বরণ কি সমজাতীয়, অথবা একটি বেগ এবং একটি বল কি সমজাতীয়? না। অর্থাৎ আমরা যখন সদৃশ ভেক্টর নিয়ে আলোচনা করব তখন দুই বা ততোধিক ভেক্টরকে সমজাতীয় হতে হবে, অর্থাৎ ভেক্টরগুলোকে সবগুলোকে বেগ বা ত্বরণ বা সরণ বা একই জাতীয় ভেক্টর হতে হবে। তাহলে আমরা একটা एग्जांपल দিতে পারি, ধরো a b c, আমরা ধরে নিলাম এই তিনটা ভেক্টরই হচ্ছে সমজাতীয়। তিনটা ভেক্টরের দিক কি একই দিকে না, যেহেতু একই দিকে তার মানে তারা পরস্পর কি সদৃশ ভেক্টর। ওকে, তারপর আমরা আসতেছি বিসদৃশ ভেক্টর। ওকে, তাহলে বিসদৃশ ভেক্টর কি, একই কন্ডিশন, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে বা বিপরীত দিকে থাকে তখন তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। ওকে, সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি বিপরীত দিকে থাকে তখন আমরা তাদেরকে বলবো বিসদৃশ ভেক্টর। যেমন একটা एग्जांपल যদি আমরা দেই, a ভেক্টরের দিক যদি এইদিকে হয়, b ভেক্টরের দিক যদি এইদিকে হয়, তাহলে তারা পরস্পর হচ্ছে কি বিসদৃশ ভেক্টর। ওকে, আচ্ছা, তাহলে এই চারটা প্রকারভেদ জানার পর আমরা আসতেছি সমান ভেক্টর কাকে বলে। তো সমান ভেক্টর কাকে বলে, দুটি ভেক্টর এর মান এবং দিক যদি একই হয় তখন আমরা তাদেরকে বলবো সমান ভেক্টর। ধরো a হচ্ছে একটা ভেক্টর এবং b একটা ভেক্টর, a ভেক্টরের মান যেটাকে আমরা প্রকাশ করতে পারি মডুলাস অফ a দ্বারা, যেটা যদি হয় 5 মিটার পার সেকেন্ড, এবং b ভেক্টরের মানও যদি হয় 5 মিটার পার সেকেন্ড এবং তাদের দিক যদি একই দিকে হয় তখন আমরা তাদেরকে বলবো সমান ভেক্টর। সমান ভেক্টরের পরে আমরা আসতেছি বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টরে। ওকে, তো বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কাকে বলে, যদি দুটি ভেক্টরের মান একই হয় কিন্তু দিক পরস্পরের বিপরীত হয় তখন আমরা তাদেরকে বলবো বিপরীত ভেক্টর। একটা জিনিস খেয়াল করবা, সমান ভেক্টর এবং বিপরীত ভেক্টর হওয়ার জন্য দুটি ভেক্টরকে কিন্তু অবশ্যই সমজাতীয় ভেক্টর হতে হবে। ওকে, তাহলে বিপরীত ভেক্টর হচ্ছে মান একই কিন্তু দিক হচ্ছে পরস্পরের বিপরীত। যদি আমরা একটা एग्जांपल দেই, ধরো a ভেক্টর এর মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ওকে, এবং b ভেক্টরের মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পশ্চিম দিকে। ওকে, তাহলে a ভেক্টরটাকে যদি আমরা এভাবে রিপ্রেজেন্ট করি বা প্রকাশ করি তাহলে b ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করব, ঠিক একই ভাবে একই দৈর্ঘ্যের কিন্তু বিপরীত ভাবে কি চিহ্ন দিয়ে, অর্থাৎ এর দিকটা হচ্ছে a এর বিপরীত। ওকে, এই বিপরীত ভেক্টরকে আমরা লিখতে পারি, ধরো a ভেক্টর ইকুয়াল টু মাইনাস b ভেক্টর। এই মাইনাস দ্বারা আমি বোঝাচ্ছি যে b ভেক্টরটার দিক a ভেক্টরটার বিপরীত দিকে। ওকে, এবার বিপরীত ভেক্টর জানার পর আমরা আসি নাল বা শূন্য ভেক্টর। ওকে, নাল বা শূন্য ভেক্টর, ধরো তুমি এই বরাবর 10 মিটার পার সেকেন্ড বেগে, ধরো তুমি এই বরাবর 10 নিউটন বলে কোন বস্তুকে টানতেছো। ওকে, ধরো এটা হচ্ছে তোমার বস্তুটা, তোমার ফ্রেন্ড এই দিকে 10 নিউটন বলে ওই বস্তুটাকে টানতেছে। এখন বস্তুটা কোথায় যাবে, তোমার দিকে যাবে না তোমার বন্ধুর দিকে যাবে? বস্তুটা অ্যাকচুয়ালি কোথাও যাবে না, এটা এই জায়গায় স্থির থাকবে। কেন? কারণ তুমি এখানে 10 নিউটন বল প্রয়োগ করতেছো যার দিক হচ্ছে এই দিকে। ধরো এটাকে আমরা লিখলাম a ভেক্টর। ওকে, তোমার বন্ধু এই বরাবর 10 নিউটন বল প্রয়োগ করতেছে যার দিক হচ্ছে এই দিকে, এটাকে ধরো আমরা ধরলাম
বি ভেক্টর। এখন দেখো এ ভেক্টর এবং বি ভেক্টর তাদের মান কি একই, দুটোর মানে হচ্ছে 10 নিউটন, কিন্তু দিক কোন দিকে, পরস্পরের বিপরীত দিকে। তার মানে আমরা লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর, এই বিপরীত ভেক্টর থেকে আমরা সেটা জেনে এসেছি। ওকে, তাহলে এ ভেক্টর ইকুয়াল যদি মাইনাস বি ভেক্টর হয় তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কত, 0। তাহলে এই 0 যে মানটা এটাও একটা ভেক্টর, বাট এর মান কত, 0। অর্থাৎ যে সকল ভেক্টরের মান 0 তাদেরকে আমরা বলি নাল বা শূন্য ভেক্টর। ওকে, একটা শূন্য ভেক্টর আমি কিভাবে পাই, একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরকে আমি যদি যোগ করি তখন আমি নাল বা শূন্য ভেক্টর পাবো। ভেক্টরের প্রকারভেদে এবার আমরা একক ভেক্টর কি তা সম্পর্কে জানবো। একক ভেক্টরের সংজ্ঞাটা হচ্ছে কোন ভেক্টরের মান যদি হয় এক একক তাকে আমরা বলি একক ভেক্টর। ওকে, আমরা একটু एग्जांपल দিয়ে দেখি। ধরো এই ভেক্টরটা মান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ওকে, তাহলে আমি যদি আঁকি এই ভেক্টরটাকে তাহলে স্টার্টিং পয়েন্ট এখান থেকে শুরু করে আমি এই বরাবর 5 ঘর গেলে আমি এই ভেক্টরটাকে পাবো। ওকে, এই বরাবর 5 ঘর যাওয়াকে আমি এভাবে তুলনা করতে পারি এই পূর্ব দিকে 5 বার, পূর্ব দিকে 5 বার এক ঘর করে যাওয়া। ওকে, তাহলে এই পুরো ভেক্টরটাকে আমি লিখতে পারি 5টা 1 2 3 4 5 5টা একক ভেক্টরের সমষ্টি। আমরা যদি এ ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ দেই ওই ভাগফলটার মান কত হবে, 1। ওকে, তাহলে এ ভেক্টর বাই এর মান ইকুয়াল টু কত হবে, 1 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে। ওকে, এবার তোমরা খেয়াল করো এটা কি একটা ভেক্টর না, কারণ এর মানও রয়েছে এর দিকও রয়েছে। এই ভেক্টরটার মান কত, 1 একক, অর্থাৎ এটাকেই আমরা একক ভেক্টর বলবো। ওকে, তাহলে এ ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমি এ ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাবো। একক ভেক্টরের সংজ্ঞাটা যদি আমরা আরেকবার খেয়াল করি, আমরা সংজ্ঞাটা এভাবে বলবো, মান শূন্য নয় এমন কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে আমরা যে ভেক্টরটা পাই ওইটাই হচ্ছে একক ভেক্টর। ওকে, তো একক ভেক্টর জানার পর এবার আমরা শিখব অবস্থান ভেক্টর সম্পর্কে। ওকে, অবস্থান ভেক্টর সম্পর্কে। তাহলে অবস্থান ভেক্টরের সংজ্ঞাটা যদি আমরা বলি, অবস্থান ভেক্টরের সংজ্ঞা হচ্ছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় ওই ভেক্টরকে বলা হয় অবস্থান ভেক্টর। আমি আরেকবার বলি, প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় তাকে বলা হয় অবস্থান ভেক্টর। ধরো একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, পি বিন্দুর স্থানাঙ্ক তুমি ধরো হচ্ছে 4 5। ওকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর তুমি যদি 4 ঘর যাও এবং ওয়াই অক্ষ বরাবর তুমি যদি 5 ঘর যাও তুমি পি বিন্দুটাকে পাবা। ওকে, তাহলে মূল বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যদি তুমি একটা দাগ টানো সেই দাগের দৈর্ঘ্যটাই হচ্ছে ওপি ভেক্টর, যেটাকে আমরা ওপি বলতে পারি। এই ওপি ভেক্টরটার মান। ওকে, এবং দিক হচ্ছে কোন দিকে, ও থেকে পি এর দিকে। তার মানে পি বিন্দুটার অবস্থান আমরা ওপি ভেক্টরটার মাধ্যমে প্রকাশ করতে পারি। তাহলে ওপি হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। ওকে, অবস্থান ভেক্টরের পরে আমরা আসি সরণ ভেক্টরে। ওকে, ধরো তুমি প্রথমে এই পয়েন্টটাই ছিলা, যেই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 4 5। ওকে, তারপর তুমি এই পয়েন্টে আসছো যেই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ধরো 6 2। ওকে, তাহলে আমি কি এই পয়েন্টের জন্য তোমার একটা অবস্থান ভেক্টর বের করতে পারি এবং এই পয়েন্টের জন্য তোমার আরেকটা অবস্থান ভেক্টর বের করতে পারি। ওকে, সরণ কাকে বলে আমরা আগে সেটা সম্পর্কে একটু জানি। সরণ হচ্ছে তোমার আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে সরণের মান। ওকে, এবং দিক হচ্ছে কোন দিকে, তোমার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। অর্থাৎ ধরো এ যদি হয় তোমার স্টার্টিং পয়েন্ট, তোমার এন্ডিং পয়েন্ট যদি হয় বি, তাহলে এ থেকে বি এর দিক হচ্ছে সরণের দিক। ওকে, তাহলে আমরা এই পয়েন্টের অবস্থান ভেক্টরটা কিভাবে লিখতে পারি, মূল বিন্দু থেকে এই পয়েন্টের দিকে একটি ভেক্টর অঙ্কন করে। তাহলে এটাকে আমরা লিখলাম আর আই ভেক্টর। আই দিয়ে আমরা বোঝাচ্ছি ইনিশিয়াল, অর্থাৎ এই পয়েন্টটা হচ্ছে তোমার আদি অবস্থান ভেক্টর। ওকে,
তারপর মূল বিন্দু থেকে এই পয়েন্টটা পর্যন্ত যদি আমি একটা ভেক্টর রাখি, এটাকে আমরা বলবো আর এফ ভেক্টর, যেখানে এই আর এফ দ্বারা আমি বুঝাচ্ছি তোমার শেষ অবস্থান ভেক্টর। তাহলে আমি যদি তোমার এই আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পার্থক্যটা ক্যালকুলেট করতে চাই, আমাকে কি করা লাগবে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে একটা দাগ টানা লাগবে বা একটা ভেক্টর অঙ্কন করা লাগবে। ওকে, তাহলে এই ভেক্টরটার মানই হচ্ছে তোমার সরণের মান এবং দিক হচ্ছে কোন দিকে? এই আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। ওকে, এটাকে আমরা লিখলাম ডেল আর ভেক্টর। ওকে, তাহলে এই ডেল আর ভেক্টরটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর, যেই ভেক্টরটার মান হচ্ছে তোমার শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান। অ্যাকচুয়ালি মান না, এই শেষ বা আমরা এটাকে বলতে পারি সরণ ভেক্টরটা হচ্ছে তোমার শেষ অবস্থান ভেক্টর মাইনাস আদি অবস্থান ভেক্টর। ওকে, তো এর মাধ্যমে আমরা ভেক্টরের প্রকারভেদটা শেষ করলাম। এরপর আমরা ভেক্টরের স্থানান্তর নিয়ে আলোচনা করব। তো এবার আমরা ভেক্টর স্থানান্তর নিয়ে আলোচনা করব। একটা ভেক্টরকে যদি আমি প্রকাশ করতে চাই, আমরা কি জানি? ভেক্টরের একটা মান দরকার এবং একটা দিক দরকার। ওকে, ভেক্টরটাকে আমরা কিভাবে প্রকাশ করি? এটা হচ্ছে ভেক্টরটার পাদবিন্দু এবং এটা হচ্ছে ভেক্টরটার কি? শীর্ষবিন্দু। ওকে, তাহলে একটা ভেক্টরকে যদি আমি স্থানান্তর করতে চাই, আমার কি করা লাগবে? ভেক্টরটার মান এবং দিক, এই দুইটা জিনিসকে আমাকে কি করা লাগবে? একই রাখা লাগবে। ধরো এ হচ্ছে একটা ভেক্টর, এই ভেক্টরটা 5 মিটার পার সেকেন্ড পূর্ব দিকে যাচ্ছে। ওকে, বা ধরো পূর্ব দিকে বাদ আমরা জাস্ট এভাবে দিলাম যে এ ভেক্টরটা, এই ভেক্টরটাকে যদি আমরা শিফট করতে চাই, সেটা হতে পারে এখানে বা এখানে, আমাকে দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। কি? একটা হচ্ছে ভেক্টরটার মান আমাকে ঠিক রাখতে হবে, অর্থাৎ একই রাখতে হবে, এবং ভেক্টরটার দিক হচ্ছে আমাকে একই রাখতে হবে। অর্থাৎ এই ভেক্টরটার মান ধরো তুমি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। ওকে, ধরলাম আমরা। তাহলে এই ভেক্টর কে আমরা এভাবে স্থানান্তর করতে পারি। ওকে, অথবা ধরো এটা হচ্ছে আমার একটা বেস লেভেল বা ভূমি আমরা বলতে পারি। এখানে একটা ভেক্টর আছে, এটা এই পয়েন্ট থেকে শুরু করে ভূমির সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ধরো একটা ভেক্টর আছে বি ভেক্টর। ওকে, এই বি ভেক্টরটাকে যদি আমি শিফট করে এখানে নিতে চাই বা এখানে নিতে চাই, আমাকে কি করা লাগবে? আমার বি ভেক্টরটার মান একই রাখতে হবে। ওকে, এবং বি ভেক্টরটা যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তত ডিগ্রি অ্যাঙ্গেলকে আমার দিতে হবে। ওকে, অর্থাৎ এভাবেই আমরা একটা ভেক্টরকে শিফট করতে পারি। জাস্ট দুইটা জিনিসের দিকে খেয়াল রাখতে হবে, ভেক্টরটার মান এবং দিক এই দুটো আমাকে সেম রাখতে হবে। আচ্ছা, তাহলে ভেক্টরের স্থানান্তরের পর এবার আমরা আসি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমরা এবার আসব ভেক্টরের মধ্যবর্তী কোণ। ওকে, ধরো আমি তোমাকে একটা ভেক্টর দিলাম এ ভেক্টর, একটা ভেক্টর দিলাম বি ভেক্টর, তারপর তাদের মাঝে একটা অ্যাঙ্গেল দিয়ে দিলাম ধরো 45 ডিগ্রি। ওকে, তারপর আমি বললাম যে ভাইয়া বলো তো এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তোমরা তো দেখলা ভাইয়া এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ তো আঁকাই আছে 45 ডিগ্রি, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাই না? কিন্তু না, অ্যাকচুয়ালি কিন্তু দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমাদের দুটো জিনিসের দিকে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে দুটো ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন হচ্ছে কিনা, অথবা দুটো ভেক্টরের শীর্ষবিন্দু একই বিন্দুতে মিলিত হচ্ছে কিনা। ওকে, অর্থাৎ দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে আমাকে দুটি ভেক্টরের পাদবিন্দু এক হতে হবে, অথবা দুটি ভেক্টরের শীর্ষবিন্দু এক হতে হবে। ধরো এই ভেক্টরটাকে আমি এভাবে দিলাম। ওকে, তাহলে এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, এখন আমরা এই চিত্রটায় আসি। এই চিত্রটা ধরো আমরা এভাবে আঁকলাম, ঠিক আছে? এই এ এর পাদবিন্দু থেকে বি কে আমরা নিলাম। তাহলে এই কোণটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি। ওকে, তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? এই ক্ষেত্রে 135 ডিগ্রি। এখন তোমরা আরেকটা কথা বলতে পারো, সেটা হচ্ছে ভাইয়া এটা আমি মুছে দিলাম, যে ভাইয়া আপনি কোণটা এই কোণটা নিলেন কিন্তু এই কোণটা কেন নিলেন? ওকে, আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ যখন আমি ক্যালকুলেট করব,
তখন ক্ষুদ্রতম যে কোণটা রয়েছে সেই কোণটা আমি ক্যালকুলেট করব। অর্থাৎ আমি যদি এই কোণটাকে দিই থিটা, এই থিটার মানটা হবে 180 ডিগ্রি থেকে ছোট, ওকে, এবং 0 ডিগ্রি থেকে বড় অথবা 0 ডিগ্রি সমান, ওকে। অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি। ভেক্টরের মধ্যবর্তী কোণ নিয়ে জানার পর এবার আমরা আসো ভেক্টরের মধ্যবর্তী কোণ রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করি, ওকে। এই প্রবলেমে আমাকে চারটা ভেক্টর দেয়া আছে, এ ভেক্টর, বি ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ওকে। আমাকে প্রশ্ন করা হয়েছে এবি, এসি, এডি, বিসি এর মধ্যবর্তী কোণ কত, ওকে। তাহলে আমরা জানি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আমরা বের করতে চাই তাহলে দুটো ভেক্টরকে কি হওয়া লাগবে, তাদের পাদবিন্দু একই হতে হবে অথবা তাদের শীর্ষবিন্দু একই হতে হবে। তাহলে আমরা এই চিত্রটাকে এভাবে লিখি, ধরো এটা হচ্ছে আমার বি ভেক্টর, তাহলে এটাকে যদি আমি কমন পাদবিন্দু নেই আমার ডি ভেক্টরটা এখান থেকে বের হবে, সি ভেক্টরটা এখান থেকে বের হবে, ওকে, এবং এ ভেক্টরটা কি হবে এখান থেকে এখানে, ওকে। তাহলে এই চারটা ভেক্টরের পাদবিন্দু কি একটা বিন্দুতেই, এবং আমি যখন এ ভেক্টরকে এবং বি ভেক্টরকে শিফট করেছি তখন আমি কি করেছি তাদের মান এবং দিক একই রেখেছি, এভাবেই আমরা ভেক্টরকে স্থানান্তর করতে পারি, ওকে। এই অ্যাঙ্গেলটা দেয়া আছে আমাদের 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা দেয়া আছে 45 ডিগ্রি, ওকে। তাহলে আমরা দেখি প্রথমে আমাদের কি জানতে চাওয়া হয়েছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ আমরা দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি, ওকে। তাহলে এটার অ্যানসার কত 90 ডিগ্রি। তারপর এ এবং সি এর মধ্যবর্তী কোণ কত, দেখো এ এবং সি কি একই পাদবিন্দু থেকে উৎপন্ন হচ্ছে এবং তাদের মধ্যবর্তী কোণ দেয়া আছে কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে এ এবং সি এর মধ্যবর্তী কোণ এই ক্ষেত্রে হবে কত ডিগ্রি 45 ডিগ্রি। নেক্সট এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত, তার মানে আমাকে এই কোণটা কত সেটা জানতে চাওয়া হয়েছে। আমরা দেখি এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এইটুক কোণ কত ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, ওকে। তাহলে কত হয় 180 ডিগ্রি মাইনাস 60 আর 45 হচ্ছে 105 ডিগ্রি সমান সমান 75 ডিগ্রি, ওকে। তাহলে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি এবং এ আর ডি এর মধ্যবর্তী কোণ কি এই 45 ডিগ্রি প্লাস এই 75 ডিগ্রি, ওকে। তাহলে এসি এর মধ্যবর্তী কোণ কত হবে 75 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি সমান সমান 120 ডিগ্রি, ওকে। তাহলে আমি একবারে লিখলাম 120 ডিগ্রি। অথবা আমরা আরেকভাবে করতে পারতাম যে এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, এইটুক কোণ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি, ওকে। এবার বিসি এর মধ্যবর্তী কোণ কত, তাহলে বি এবং এ এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, এরপর এ এবং সি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে বিসি এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে 45 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি সমান সমান 135 ডিগ্রি, ওকে। তাহলে এইটার অ্যানসার হবে 135 ডিগ্রি। এবার আমরা ভেক্টর বীজগণিত নিয়ে আলোচনা করব। ভেক্টরের বীজগণিতে আমরা দুটি ভেক্টরকে কিভাবে যোগ বা বিয়োগ করতে পারি সে সম্পর্কে আলোচনা করব, ওকে। তো প্রথমে আমরা যোগে আসি। দুটি ভেক্টরকে যোগ করার জন্য তোমাকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু বসানো লাগবে এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানতে হবে, তখন ওই রেখার দৈর্ঘ্যটাই হবে দুটো ভেক্টরের যোগফলের মান, ওকে। তাহলে আমরা যা বললাম একটু দেখি। ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, ওকে। তোমাকে এই দুটি ভেক্টর যোগ করা লাগবে। তো তখন তুমি কি করবা, আমরা যেটা বললাম যে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দুটা স্থাপন করব, অর্থাৎ বি ভেক্টরটাকে শিফট করে আমরা এখানে নিয়ে আসি। তাহলে এ ভেক্টরের শীর্ষবিন্দুতে বি ভেক্টরের পাদবিন্দু স্থাপন করলাম, ওকে। তারপর কি এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানবো। তাহলে এই রেখাটার দৈর্ঘ্যই হচ্ছে আমার দুটি ভেক্টরের যোগফলের মান, অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ওকে। এখন আমার কি দিক প্রয়োজন, দিক কোন দিকে হবে
এ ভেক্টরের পাদবিন্দু থেকে বি ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে হচ্ছে এই ভেক্টরটার দিক। ওকে, তাহলে এটা হচ্ছে দুটি ভেক্টরের যোগ করার ত্রিভুজ সূত্র বলি এটাকে আমরা। আচ্ছা, ধরো তোমাকে দুইটা ভেক্টর না দিয়ে অনেকগুলো ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা বি ভেক্টর, একটা ধরো দেয়া আছে সি ভেক্টর। ওকে, এ বি সি, আর একটা ধরো ডি ভেক্টর দেয়া আছে, ডি ভেক্টর ধরো এই দিকে। ওকে, তোমাকে বললো এই চারটা ভেক্টরের লব্ধি তুমি বের করো বা যোগফল বের করো। তখন তুমি কি করবা? প্রথম ভেক্টরের পাদবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু স্থাপন করবা। ওকে, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে, আচ্ছা আমি একটু ভুল বলছি, প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। তারপর দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। ওকে, তারপর তৃতীয় ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দুতে চতুর্থ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করবা। ওকে, এবং প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে একদম সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানবা। তাহলে এটা এ বি সি ডি, তাহলে এই ভেক্টরটার লব্ধি হচ্ছে ধরো ই ভেক্টর। ওকে, তাহলে আমরা কি কাজটা করেছি আবার একটু খেয়াল করি। প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করেছি, দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে তৃতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করেছি, তারপর তৃতীয় ভেক্টরের শীর্ষবিন্দুতে চৌথ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করেছি, এবং সবশেষে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে একদম সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টেনেছি। ওকে, তাহলে ওই রেখাটাই হচ্ছে আমার এই সবগুলো ভেক্টরের যোগফল। তাহলে আমরা লিখতে পারি যে ই ভেক্টর ইকুয়াল টু হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। ওকে, আচ্ছা আমরা আরেকটা एग्जांपल দেখি এই ফর্মুলাটা। ধরো তোমাকে বলা হয়েছে, ধরো এটা হচ্ছে উত্তর, পূর্ব, দক্ষিণ, পশ্চিম। তুমি ধরো এই পয়েন্টটা থেকে একদম মূল বিন্দু থেকে এখান থেকে তুমি 5 মিটার বা ধরো 3 মিটার পূর্ব দিকে গেলা, তারপর পূর্ব দিক থেকে তুমি 4 মিটার উত্তর দিকে গেলা। ওকে, তাহলে তোমার সরণ কত? ওকে, সরণ আমরা কি জানি? আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমি দেখো এখানে কি করেছি, প্রথম ভেক্টরটার শীর্ষবিন্দুতে দ্বিতীয় ভেক্টরটার পাদবিন্দু স্থাপন করেছি। তাহলে এই দুটোর যোগফল যদি আমি বের করতে চাই আমাকে কি করা লাগবে? এই প্রথম ভেক্টরটার পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানা লাগবে। তাহলে এই রেখার দৈর্ঘ্যটাই হবে, ধরো এটাকে আমরা দিলাম এ ভেক্টর। ওকে, তাহলে এই রেখার দৈর্ঘ্যটাই হবে এই দুটো ভেক্টরের যোগফলের মান, এবং দিক হচ্ছে কোন দিকে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। ওকে, বা আমরা যদি এই ফর্মুলা অনুসারে বলি, প্রথম ভেক্টরটার পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরটার শীর্ষবিন্দুর দিকে। ওকে, তাহলে এই ভেক্টরটার মান যদি আমি বের করতে চাই, আমরা দেখলাম যে এখানে হচ্ছে একটা 90 ডিগ্রি কোণ হয়ে আছে, তাহলে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তাহলে এই a ভেক্টরটার মান মডুলাস অফ a ইকুয়াল টু হবে √3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান সমান √9 প্লাস 16 সমান সমান √25 সমান সমান 5। ওকে, তাহলে এভাবেই হচ্ছে আমরা দুটি ভেক্টরকে যোগ করতে পারি। আচ্ছা, এবার যোগের পরে আমরা যদি বিয়োগে আসি, ওকে, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর আমরা কিভাবে বিয়োগ করতে পারি। ওকে, ধরো তোমাকে একটা ভেক্টর দেয়া আছে a ভেক্টর আর একটা ভেক্টর দেয়া আছে b ভেক্টর। ওকে, তোমাকে বললো a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করতে। ওকে, এখন তুমি বিয়োগ করতে অ্যাকচুয়ালি কিভাবে বিয়োগ করবা? দেখো আমরা কি এটা কি লিখতে পারি না এভাবে, যে a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করা মানে হচ্ছে a ভেক্টরের সাথে অ্যাকচুয়ালি মাইনাস b ভেক্টর যোগ করা। ওকে, আমরা যখন বিপরীত ভেক্টরের সংজ্ঞাটা পড়ে এসেছিলাম আমরা এভাবে পড়েছিলাম যে একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরের মধ্যে পার্থক্য কোন জায়গায় থাকবে? শুধুমাত্র তাদের দিকটা বিপরীত হবে, কিন্তু মানটা কিন্তু একই থাকবে। ওকে, তাহলে a ভেক্টর থেকে b ভেক্টর বিয়োগ করা মানে হচ্ছে a ভেক্টরের সাথে বিপরীত ভেক্টর b ভেক্টরটার বিপরীত ভেক্টর যোগ করা। ওকে, তাহলে আমি যদি a থেকে b বিয়োগ করতে চাই আমরা কি করব? a ভেক্টরের শীর্ষবিন্দুতে b ভেক্টরের দিক যদি হয় এই দিকে, মাইনাস b ভেক্টরের দিক হবে কোন দিকে? এই দিকে। ওকে, তাহলে a ভেক্টরের শীর্ষবিন্দুতে মাইনাস b ভেক্টরের
পাদবিন্দু স্থাপন করলাম এবং এ ভেক্টরের পাদবিন্দু থেকে মাইনাস বি ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানলাম, তাহলে এটাকে যদি আমরা ডি দ্বারা ডিফাইন করি তাহলে ডি ভেক্টরটাই হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের বিয়োগফল। ওকে, তাহলে এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর। ওকে, তাহলে আমরা যদি এটাকে সামারাইজ করি, বিয়োগ করার মাধ্যমে আমরা যেটা বুঝি, এ ভেক্টর থেকে বি ভেক্টর বিয়োগ করা মানে হচ্ছে এ ভেক্টরের সাথে অ্যাকচুয়ালি বি ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করা। এবার আমরা আমাদের এই লেকচারের লাস্ট টপিক সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা কিভাবে দুটি ভেক্টরের লব্ধি বের করতে পারি এবার আমরা তা দেখব। আমরা ধরলাম যে আমাদের কাছে একটি ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর এবং আরেকটি ভেক্টর দেওয়া আছে কিউ ভেক্টর। আমরা যখন পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি বের করি আমরা তখন কি করি, পি ভেক্টরের শীর্ষবিন্দুতে কিউ ভেক্টরের পাদবিন্দু স্থাপন করি। ওকে, এবং পি ভেক্টরের পাদবিন্দু থেকে কিউ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত রেখা টানি, তাহলে এই রেখাটাই হচ্ছে আমার পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি। ওকে, অর্থাৎ আমরা লিখতে পারি আর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। ওকে, এবার আমরা আরেকটা কাজ করি, কিউ ভেক্টরের পাদবিন্দুটা পি ভেক্টরের পাদবিন্দুতে স্থাপন করি এবং এই দুটো পয়েন্ট আমি অ্যাড করে দিই। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কি সামান্তরিক গঠিত হয়েছে। ওকে, এই সামান্তরিকটাকে আমরা চিহ্নিত করলাম ধরো ও এ বি সি দিয়ে। ওকে, তাহলে এই ওসি হচ্ছে আমার কিউ ভেক্টরের মান। ওকে, ও এ হচ্ছে পি ভেক্টরের মান। ওকে, এবং ওবি হচ্ছে আমার আর ভেক্টরের মান। ওকে, তাহলে আমি যদি আর ভেক্টরটা বের করতে চাই আমাকে দুইটা জিনিস বের করতে হবে, একটা হচ্ছে এই লব্ধিটার মান বের করা লাগবে এবং এই লব্ধিটার দিক বের করা লাগবে। ওকে, তাহলে আমি আর ভেক্টরটা কি বের করতে পারবো। আমরা ধরলাম পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। ওকে, এবং আর ভেক্টর এবং পি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমরা একটা কাজ করলাম, সেটা হচ্ছে বি বিন্দু থেকে আমি ও এর বর্ধিত অংশের উপর একটা লম্ব টানলাম, যে লম্বটাকে আমি দিলাম বি এন লম্ব। ওকে, এখন এই কোণটা যদি আলফা হয় তাহলে এই কোণটাও হবে আলফা, কারণ তারা পরস্পর অনুরূপ কোণ। ওকে, তাহলে আমি কিন্তু দুইটা সমকোণী ত্রিভুজ পাচ্ছি। কি কি? একটা হচ্ছে OBN, একটা হচ্ছে ABN। ওকে, তাহলে OBN এবং ABN এই দুটোই কি সমকোণী ত্রিভুজ। আচ্ছা, আমি যদি খেয়াল করি এই OBN সমকোণী ত্রিভুজ হতে অতিভুজটা আমার এখানে কি, OB হচ্ছে আমার অতিভুজ, তাহলে এই OB স্কয়ার ইকুয়াল টু হবে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে আমার ভূমি কোনটা, ON, অর্থাৎ OA স্কয়ার প্লাস BN স্কয়ার। ওকে, এখন আমরা খেয়াল করি এই ON কিন্তু অ্যাকচুয়ালি OA এবং AN এর যোগফল, তাহলে আমরা ON কে লিখতে পারি OA প্লাস AN এর হোল স্কয়ার প্লাস BN স্কয়ার। ওকে, তাহলে এটা যদি আমরা ভাঙায় দেই তাহলে কি হচ্ছে OA স্কয়ার প্লাস AN স্কয়ার প্লাস 2 ইনটু OA ইনটু AN প্লাস BN স্কয়ার। ওকে, এবার আমরা খেয়াল করি আমরা এখানে কোন কোন মানগুলো জানি। এই OB এর মান আমরা জানি, OB এর মান হবে R এর মান। ওকে, এটা আমাদের নির্ণয় করা লাগবে। O এর মান হচ্ছে P ভেক্টরটার মান। AN এর মান কি আমরা জানি? আমরা AN এর মান জানি না, তার মানে AN এর মানটা আমাকে নির্ণয় করা লাগবে। তারপর আমরা BN এর মান কি জানি? BN এর মান আমাদেরকে নির্ণয় করা লাগবে। তাহলে AN এবং BN এর মান যদি আমরা নির্ণয় করে এই সমীকরণে বসিয়ে দিই, সেখান থেকে আমরা কি আমাদের লব্ধির মানটা জানতে পারবো। ওকে, তাহলে আমরা আসি, দেখো এই ছোট সমকোণী ত্রিভুজটা ABN সমকোণী ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, এই ত্রিভুজ আমরা এখানে লিখি। আচ্ছা, এই জিনিসটা আমি মুছে দিই, এই জিনিসটা আমি পরে লিখি। ওকে, আমরা আসি ত্রিভুজ ABN হতে আমরা যদি AN বের করতে চাই, AN কি আমাদের এই সমকোণী ত্রিভুজটার ভূমি। যদি আমি AN বের করতে চাই, আমি যদি cos θ অ্যাপ্লাই করি, cos θ মানে আমরা জানি কি অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ। ওকে, তাহলে এখানে আমার ভূমি হচ্ছে কত, AN,
তার আমরা লিখতে পারি cos থিটা ইকুয়াল টু হবে an বাই অতিভুজ আমাদের কি কিউ ভেক্টর, তাহলে কিউ ভেক্টরটার মান আমি লিখতে পারি মডুলাস অফ কিউ ভেক্টর। ওকে, তাহলে আমি যদি an ইকুয়াল টু কত বের করি, an ইকুয়াল টু কত হবে মডুলাস অফ কিউ cos থিটা। ওকে, এবার আমরা আসি bn নির্ণয়। তাহলে bn হচ্ছে এই ছোট সমকোণী ত্রিভুজটার লম্ব। এই লম্বের দৈর্ঘ্য যদি আমি বের করতে চাই আমি কি অ্যাপ্লাই করতে পারি, আমি sin থিটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা আমি একটা ভুল করছি, এটা হচ্ছে এখানে থিটা হবে না, এখানে হবে আলফা। ওকে, এখানে হবে আলফা। তাহলে কারণ এই আলফা হচ্ছে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সূক্ষ্ম কোণটা। ওকে, তাহলে আমি যদি sin আলফা অ্যাপ্লাই করি তাহলে আমি কি পাবো, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে আমার bn, অতিভুজ হচ্ছে আমার মডুলাস অফ কিউ। ওকে, তাহলে আমি লিখতে পারি bn ইকুয়াল টু মডুলাস অফ কিউ sin আলফা। ওকে, তাহলে দেখো আমি an এর মানও পেয়ে গেছি, bn এর মানও পেয়ে গেছি। তাহলে আমি যদি এই সমীকরণে মান দুটো বসায় দেই তাহলে আমি লিখতে পারি o এর মান হচ্ছে p এর মান, তাহলে মডুলাস অফ p ভেক্টর হোল স্কয়ার, বা এটাকে আমরা একবারে লিখতে পারি p স্কয়ার। ওকে, প্লাস an এর মান হচ্ছে q cos আলফা এর হোল স্কয়ার প্লাস 2 ইনটু ওএ, তার মানে 2 ইনটু p ইনটু q cos আলফা। ওকে, প্লাস bn এর মান কি, bn এর মান হচ্ছে q sin আলফা, তাহলে আমি লিখতে পারি q sin আলফা এর হোল স্কয়ার। ওকে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা প্লাস q স্কয়ার sin স্কয়ার আলফা। ওকে, এখন আমরা খেয়াল করি এই দুইটা টার্মের থেকে আমরা কি q স্কয়ার কমন নিতে পারি। তাহলে q স্কয়ার যদি আমরা কমন নিই আমরা কি লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি p স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা এর মান কত 1, তাহলে আমরা লিখতে পারি শুধু q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে এই ob এর মানটা হচ্ছে এটা ob স্কয়ার এর মানটা, তাহলে আমরা লিখতে পারি ob স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর ob এর মানটা কত মডুলাস অফ r বা r ভেক্টরটার মান, তাহলে আমরা লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, অথবা r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে দুটি ভেক্টরের লব্ধির মান নির্ণয় করতে পারবো। ওকে, এবার মান নির্ণয়ের পর আমরা আসলে দুটি ভেক্টরের লব্ধির দিক কিভাবে বের করতে পারি। ওকে, এবার আমরা আসতেছি লব্ধির দিক নির্ণয়। ওকে, দেখো আমরা যদি আমাদের এই সমকোণী ত্রিভুজটা ত্রিভুজ OBN এর ক্ষেত্রে চিন্তা করি তাহলে ত্রিভুজ OBN এ আমরা যদি tan থিটা অ্যাপ্লাই করি, ওকে, এবার কিন্তু আলফা না tan থিটা, তাহলে tan থিটা ইকুয়াল টু কি হবে লম্ব বাই ভূমি। আমার এখানে লম্ব কোণটা BN এবং আমাদের ভূমি কোণটা ON। ওকে, তাহলে আমরা BN এর মান আগে দেখে আসলাম, BN এর মান আমরা কত দিয়েছিলাম q sin আলফা। ওকে, আর ON কে আমরা লিখতে পারি কি OA প্লাস AN, যেখানে OA হচ্ছে p ভেক্টরের মান যেটাকে আমরা লিখতে পারি শুধুমাত্র p দ্বারা, এবং AN এর মান আমরা দেখেছিলাম কত q cos আলফা। ওকে, তাহলে এইটাকে যদি আমি এখানে লিখি তাহলে কি হবে p plus q cos আলফা। ওকে, অর্থাৎ আমি যদি থিটাটা বের করতে চাই এখানে আমি লিখব tan ইনভার্স q sin আলফা বাই p plus q cos আলফা। ওকে, তাহলে এটাই হচ্ছে আমার লব্ধির দিক। এখন দেখো এই থিটা কোণটা লব্ধিটা কার সাথে করেছে, বা এই থিটা কোণটা লব্ধিটা কার সাথে উৎপন্ন করেছে p ভেক্টরটার সাথে। ওকে,
যদি পি ভেক্টরটার সাথে থিটা কোণ উৎপন্ন না করে কিউ ভেক্টরের সাথে ধরো বিটা কোণ উৎপন্ন করতো, তখন আমার ফর্মুলাটা হতো এই বিটা ইকুয়াল টু tan ইনভার্স পি sin আলফা বাই কিউ প্লাস পি cos আলফা। ওকে, তাহলে তোমরা কিন্তু এই জিনিসটা নিজেরা নির্ণয় করা শিখবে। যদি কারো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ওকে, তাহলে আমি লব্ধির মান নির্ণয় করা শিখলাম, আমি লব্ধির দিক নির্ণয় করা শিখলাম। ওকে, তাহলে লব্ধির মান আমাদের এসেছে কত? মান এসেছে r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, আর লব্ধির দিকের ফর্মুলাটা কি? tan থিটা ইকুয়াল টু q sin আলফা বাই p প্লাস q cos আলফা, যেখানে থিটা হচ্ছে r এবং p এর মধ্যবর্তী কোণ। ওকে, যেখানে থিটা হচ্ছে r এবং p এর মধ্যবর্তী কোণ। এবার আমরা ভেক্টরের লব্ধি রিলেটেড একটি প্রবলেম সলভ করব। তো আমরা প্রশ্নটি দেখি, দুটি ভেক্টরের মান তাদের লব্ধির মানের সমান হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান কত? ওকে, তাহলে দুটি ভেক্টরের মান যদি তাদের লব্ধির মানের সমান হয়, এখান থেকে আমরা বলতে পারি r ইকুয়াল টু হবে p ইকুয়াল টু q। যদি কন্ডিশন এটা হয় তাহলে আলফার ভ্যালু কত? ওকে, আমরা ধরলাম r p এবং q তিনটার ভ্যালুই হচ্ছে ধরলাম আমরা r অথবা p। ওকে, আমরা ধরলাম আমরা r দিয়ে করি ক্যালকুলেশন। তাহলে আমরা ভেক্টরের মানের ফর্মুলা জানি, r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখানে p এর ভ্যালু হচ্ছে r, q এর ভ্যালু হচ্ছে r প্লাস 2 ইনটু r ইনটু r cos আলফা। ওকে, তাহলে আমরা লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু 2r স্কয়ার প্লাস 2r স্কয়ার cos আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি r স্কয়ার ইকুয়াল টু, এখানে দেখো 2r স্কয়ার এবং 2r স্কয়ার এটা কমন যায়, তাহলে 2r স্কয়ার কমন নিলে আমি কি লিখতে পারি 1 প্লাস cos আলফা। ওকে, তাহলে এই 2r স্কয়ার কে যদি আমি এপাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি r স্কয়ার বাই 2r স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos আলফা। ওকে, বা আমি যদি চেঞ্জ করে আমি লিখতে পারি 1 প্লাস cos আলফা ইকুয়াল টু r স্কয়ার কাটা সমান সমান হাফ। ওকে, তাহলে cos আলফা ইকুয়াল টু আমি কি পাচ্ছি হাফ মাইনাস 1 বা cos আলফা ইকুয়াল টু হবে মাইনাস হাফ। ওকে, তাহলে আলফার মান যদি আমি বের করতে চাই আমি কি লিখতে পারি আলফা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস হাফ। ওকে, আমরা জানি cos 120 ডিগ্রি, এই cos 120 ডিগ্রি এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে cos ইনভার্স মাইনাস হাফ এর ভ্যালু কত হবে 120 ডিগ্রি। ওকে, তাহলে আলফার মানটা আমরা কত পাচ্ছি 120 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি দুটো ভেক্টরের মান যদি তাদের লব্ধির মানের সমান হয় তখন দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণের মান বা আলফার মান হবে 120 ডিগ্রি। এরই মাধ্যমে আমাদের এই লেকচারটা শেষ হলো।